আমার স্বামীর সাথে আমার তালাক হয়ে যাওয়ার প্রায় ৩.৫ মাসের মাথায় আমার প্রাক্তন শ্বশুর ইব্রাহিম খলিল আমার মালিবাগের বাসায় ভর দুপুরে এসে হাজির হলেন। দরজা ধাক্কানোর শব্দ পেয়ে আমি রান্নাঘর থেকে বের হয়ে দরজা খুলেই দেখি উনি দরজায় দাঁড়ানো। আমি প্রচণ্ড অবাক হলাম। এই বাসার ঠিকানা উনি কিভাবে পেলেন? দেখলাম উনি দরদর করে ঘামছেন। আমি দরজা ধরে দাঁড়িয়ে রইলাম। এই মানুষটিকে ঘরের ভিতরে ঢুকতে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই উনি আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে হু হু করে কাঁদতে লাগলেন। এটা ঠিক, উনি এক সময় আমার শ্বশুর ছিলেন। যেহেতু ওনার ছেলের সাথে আমার তালাক হয়ে গিয়েছে, এখন উনি আমার কেউ হন না। আমি কেন জানি ওনার হাত জোর আর কান্না দেখে ভিতরে ভিতরে উল্লসিত হয়ে উঠলাম। এদিকে আমার 2 মেয়ে কোন সময় আমার পেছনে এসে দাঁড়িয়েছে টের পাইনি। কে আসছে মা বলেই আমার মেয়ে দীপা চুপ করে যায়। চেহারা যথাসম্ভব স্বাভাবিক রেখে আমার মেয়েদের বললাম, তোমাদের দাদুকে বসতে দে। আজ যে আমি 2 মেয়েকে নিয়ে আমার 13 বছরের শত ভালোবাসার তিল তিল করে গড়া সংসার ফেলে আজ এই জায়গায়, তা জানার জন্য পাঠকদের পিছনের গল্পটা ধৈর্য ধরে শুনতে হবে। ঘটনার সূত্রপাত আমার বড় মেয়ে দীপা যখন ক্লাস 5-এ আর ছোট মেয়ে নিতু 2.5 বছরের। শান্তিনগরের চামেলিবাগে আমার শ্বশুরের 4তলা বাড়ি। বিয়ের পর এই পরিবারে এসে আমি শাশুড়িকে পাইনি, উনি আগেই মারা গিয়েছিলেন। তবে আমার বড় জায়ের কাছে শুনেছি উনি চুপচাপ ধরনের ছিলেন, বেশিরভাগ সময় অসুস্থই থাকতেন। আমার স্বামীরা ছিল 3 ভাই 1 বোন। আমার হাজবেন্ড ইমরান ছিল মেজো। আমি এই বাড়িতে আসার বছরখানেক পর একমাত্র ননদের বিয়ে হয়ে যায়। আমার বর একটা সরকারি চাকুরি করতেন, মাসে 2-1 বার অডিটের কাজে বাইরে যেতেন। আর ছিল ছোট দেবর, সে বড় ভাইয়ের মানে আমার ভাসুরের সাথে ছোটোখাটো ব্যবসা করত। আমরা বাড়ির নিচতলাটায় সবাই একসাথেই থাকতাম, বাকি 3 দোতলা, 3 তলা আর 4 তলা ভাড়া দেওয়া ছিল। আমার শ্বশুর নিজ হাতেই সব দেখাশোনা করতেন। বাড়ি ভাড়ার টাকায় এই সংসার চলত। উনি ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিতেন না, পেনশন পেতেন। রাশভারী মানুষ ছিলেন। ছেলেরা মাঝে মাঝেই বাবার হাতে হয়তো কিছু দিত, তবে তা বাধ্যবাধকতা ছিল না। আমরা 2 যা মিলে সংসারের কাজ করা বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতাম। একেবারেই মধ্যবিত্ত টিপিক্যাল ফ্যামিলি যাকে বলে। একদিন আমার বড় মেয়েটাকে ওর ডে শিফটের স্কুলে দিয়ে হেঁটে হেঁটেই বাড়ি ফিরছিলাম। হঠাৎ আকাশে কালো করে এমন ঝমঝমে বৃষ্টি নামলো, আমি পরিমরি করে বেইলি রোডের একটা খাবারের দোকানে ঢুকে পড়লাম। খাবারের দোকানে শুধু শুধু তো আর বসা যায় না, তাই একটা স্যান্ডউইচের অর্ডার দিয়েই কোণার দিকে এক জায়গায় বসে আমি গালে হাত দিয়ে বৃষ্টি থামার অপেক্ষায় আছি। ছোট মেয়েটা আমার জায়ের কাছে রেখে এসেছি। ঠিক সেই সময়ে আমার অর্ডার করা স্যান্ডউইচ হাতে এমন একজন সামনে এলো যে তাকে দেখে আমি প্রায় হতভম্ব। ওহ আল্লাহ, আসাদ তুই! বলে প্রায় চিৎকার করে উঠলাম। আসাদকে দেখলাম কিছুটা বিব্রত। ওর পরনে এই দোকানের খাবার পরিবেশনকারীদের ড্রেস। ও হয়তো তাই লজ্জায় খানিকটা বিব্রত। তাছাড়াও ও বরাবরই মুখ চোরা। আমি আসাদের হাত ধরি। আসলে ওর সাথে আমার সম্পর্কটা এমনই ছিল। হ্যাঁ, আমি আর ও একই সাথে স্কুলে পড়েছি। আর্থিক অনটনের কারণে এসএসসির পর ও আর পড়তে পারেনি। আমরা সরিষাবাড়িতে একই পাড়ায় পাশাপাশি বাড়িতে বড় হয়েছি। সারাক্ষণ ও আমাদের বাসায় পড়ে থাকতো। আম্মাও অনেক স্নেহ করতেন। আমি শুনেছি ও জন্মাবার পর ওর মা অনেক অসুস্থ ছিল। সেই সময় আমি আম্মার বুকের দুধ খাই, আম্মা নাকি আমার সাথে ওকেও দুধ খাইয়েছেন। আমি ওর থেকে 2-2.5 মাসের বড়। আসাদকে আমার বাসার ঠিকানা দিয়ে পই পই করে বলি যেন বাসায় আসে। শুনলাম বিয়েও করেনি। আহারে, আসাদের মলিন মুখটা দেখে কি যে কষ্ট লাগছে। এর মধ্যে বৃষ্টি থেমে যায়। আমি ওর থেকে বিদায় নিয়ে বাসায় ফিরি। এরপরের ব্যাপারগুলো খুবই স্বাভাবিক। আসাদ একদিন এসে আমার শ্বশুরবাড়িতে হাজির হয় এবং দিনে দিনে যথারীতি সে এই পরিবারের একজন সদস্য পরিণত হয়। এরপর থেকেই কোনো কিছুর দরকার পড়লেই আসাদ, আগেই বলেছি আমার বর ইমরান অডিটের কাজে বাইরে যেত। সেবার ইমরান অডিটের কাজে 1 সপ্তাহের জন্য শেরপুর গেল। সেদিন বাসায় শুধু আমি আর আমার ছোট মেয়েটাকে নিয়ে। বারান্দায় কাজের ছোট্ট মেয়েটা খেলছে। দীপা স্কুলে। আমার যাও বাসায় নেই। মাইগ্রেনের ব্যথায় আমি ঘর অন্ধকার করে শুয়ে আছি। সেই সময় আসাদ এলো। দেখলাম ও হাঁপাচ্ছে। আমি কোনো রকমে চোখ খুলে বিছানায় বসতে বসতেই বললাম, কী রে, এই সময় আসছিস কেন?
কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? আসাদ কিছু বলার আগেই আমি দেখলাম ইমরান ঘরে এসে ঢুকলো। আমি কিছু বুঝে ওঠার আগেই ইমরান আসাদের টি শার্টের গলায় কাজটায় টেনে ধরে হিড় করে টেনে নিয়ে এমন মারতে লাগলো যে ওর নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। আমি চিৎকার করে বললাম, কি হয়েছে? এই কি হয়েছে, ওকে মারছিস কেন? ইমরান আসাদের গেঞ্জি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, হারামজাদা, আমার বউয়ের সাথে বিছানায় গেছিস, প্রেম করিস? আমি ইমরানের কথা শুনে স্তব্ধ হয়ে খাটের ডাসা ধরে কাঁপতে কাঁপতে লজ্জা আর অপমানে অজ্ঞান হয়ে গেলাম। আসাদ তখন চলে গেছে বা পরে কি হয়েছে কিছুই জানি না। আমার জ্ঞান ফেরার পর দেখলাম আমার চারিপাশে বাসার সবাই। দীপাও চলে এসেছে স্কুল থেকে। ওকে দেখলাম দরজার এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেউ আমার কাছে আসছে না, যেন আমি কোনো আসামি। এই ঘটনার পর থেকেই প্রতিনিয়ত কথায় কথায় ইমরান আমার গায়ে হাত তুলতে থাকে। অদ্ভুতভাবে বাসার সবাই বিশ্বাস করতে থাকে যে আমার সাথে আসাদের অনৈতিক সম্পর্ক আছে। এমনকি আমার বড় ভাই বোন আম্মা পর্যন্ত আমাকে অবিশ্বাস করেছে। তারা নানাভাবে আমাকে আজে বাজে কথা বলেছে। একদিন সহ্য করতে না পেরে আমি দীপা আর নিতুকে নিয়ে রাগ করে আমার বান্ধবী শিরিনের বাসায় চলে আসি। অন্যের বাসায় এভাবে কয়দিন থাকা যায়? তাছাড়া দেখলাম মেয়েরা থাকতে চাচ্ছে না, আবার পরের দিন থেকে রোজা শুরু। আমি চলে এলাম আর শিরিন বারবার বলল ইফতারি করে যা। আমি বললাম বাসায় গিয়ে করব। আসরের ওয়াক্তের পরই আমি মেয়েদের নিয়ে বাসায় ফিরলাম। মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলাম ঠিকই, কিন্তু বারবার কলিং বেল দেওয়ার পরও আমাদের দরজা খুলে দেওয়া হলো না। আমার শ্বশুর একবার বেরিয়ে এসে গ্রিল দেওয়া বারান্দায় দাঁড়িয়ে বললেন, তোমরা কেউ আর এই বাসার ভিতরে ঢুকতে পারবা না, যেখানে গিয়েছিলে সেখানেই যাও। আমি আমার মেয়েদের নিয়ে রোজা অবস্থায় গ্রিল দেওয়া দরজার বাইরে মাগরিবের আজানের সময় পর্যন্ত রোজা মুখে বসে থাকলাম। মাগরিবের আজান দিচ্ছে আর আমি মেয়েদের হাত ধরে উঠে দাঁড়ালাম। মুখে কিছুই বললাম না। অনেক পিশাচের গল্প শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। সেদিন পাশের এক মুদি দোকান থেকে পানি আর মুড়ি কিনে আমরা মা মেয়ে কাঁদতে কাঁদতে ফুটপাতে বসে ইফতার করছি। উপায় না পেয়ে সেদিন আমার মেজ বোনের রামপুরার বাসায় এসে উঠলাম। আমাদের দেখে আমার মেজ বোন মুখে কিছু বলল না ঠিকই, তবে ওর মুখের ভাবভঙ্গি দেখে ঠিকই বুঝলাম আমরা তার কাছে কতটা বিরক্তিকর। আসলে সবাই ইমরানের কথায় বিশ্বাস করছিল। একটা মিথ্যা সত্যিকে পরিণত হয়েছিল। আমরা তিনজন পরের দিন সকালবেলায় মেজ বোনের বাসা থেকে বেরিয়ে আবার শিরিনের বাসায় গেলাম। শিরিনই ওদের বাড়ির চিলেকোঠার ঘর পরিষ্কার করে আমাদের থাকার ব্যবস্থা করে দিল। কি করব ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না। শিরিনের হাজবেন্ড মালিবাগের একটা গার্মেন্টসে আমাকে অপারেটরের কাজ নিয়ে দিল। যদিও আমার গ্র্যাজুয়েশন করা ছিল, আপাতত জীবন বাঁচাতে সেখানেই কাজ নিলাম। দুই মেয়ের হাত ধরে আমার যুদ্ধের জীবন শুরু হলো। ইমরান তালাকের কাগজ আমার মেজবোনের ঠিকানায় পাঠিয়েছিল। আমি চোখ বন্ধ করে সই করে দিয়েছি। আজ ইব্রাহিম খলিল কী উদ্দেশ্য নিয়ে এসেছে বোঝার চেষ্টা করছি। উনি চেয়ারে এসে বসলেন। দীপা গ্লাসে পানি এনে দিল। আমি দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে থাকলাম। উনি মাথা নিচু করে বলতে লাগলেন, মাগো, ইমরান 15 দিন হলো এক মহিলাকে বিয়ে করে আনছে। আমি বললাম, ভালো তো। এই খবর দেওয়ার জন্য এখানে আসছেন? আমার সাথে তার তালাক হয়ে গেছে, এই সব কেন বলতে আসছেন? মাগো, আমি তোমার কাছে মাপ চাইতে আইছি। আমি গুনাহগার, সেদিন রোজার সময় তোমাদের ইফতার পর্যন্ত দেইনি। আমি কতটা পিশাচ আমি জানি। আমি পাপ করেছি। ছেলের কথায় অন্ধের মতো বিশ্বাস করেছি। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। কি বলবো মা, ইমরান সেই মহিলা আর তার আগে স্বামীর এক ছেলে এক মেয়েকে সাথে করে আনছে। আমার কানে আসে এই মহিলার সাথে ওর আগে থেকে অবৈধ সম্পর্ক ছিল। জানো মা, দোতলাটা খালি ছিল। গতকাল ইমরানের সাথে আনা বউ আর সেই ছেলে মেয়েদের নিয়ে সেই দোতলা দখল করে নিয়েছে। আমি তোমাকে ভুল বুঝেছি মা, অন্যায় করেছি। দীপা এসে আমার হাত ধরল। মাত্র 12 বছরের মেয়ের হাত আমার কাছে মনে হলো এ যেন এক নির্ভরতার হাত, যে হাত কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। দুপুরে সেদিন দীপার দাদা আম, ডাল আর মৌরালা মাছের চচ্চড়ি দিয়ে বড়ই তৃপ্তি করে ভাত খেলেন। যাওয়ার সময় আমাদের সবাইকে অবাক করে দিয়ে নিতুর হাতে একটা পোটলা দিয়ে বললেন, এখানে ওর দাদির 12 ভরির মতো গয়না আছে। এগুলো দীপা আর নিতুর বিয়ের জন্য তিনি দিলেন।
আমরা পরের দিনই খবর পেলাম সেই রাতে দীপার দাদা বাথরুমে গিয়ে স্ট্রোক করেছেন। হাসপাতালে 3 দিন থাকার পর তিনি মারা যান। আচ্ছা, যাকে নিয়ে এত কিছু, যাকে নিয়ে সব কিছু তছনছ, সেই আসাদকে একদিন পেলাম মগবাজারের চৌরাস্তায়। কি চেহারা হয়েছে! আমাকে দেখে এগিয়ে এলো। কিরে আসাদ, ভালো আছিস? বলার সাথে সাথে দেখলাম ও এত লোকজনের সামনে কাঁদতে শুরু করে দিয়েছে। আমি ওকে নিয়ে রাস্তার পাশে একটা হোটেলে বসলাম। মোগলাই আর চায়ের অর্ডার দিয়ে বললাম, এবার বল। ও বলতে লাগলো, জানিস মীরা, সেদিন আমি ইমরান ভাইকে একজন মহিলা আর একটা বাচ্চা সহ একটা আবাসিক হোটেলে দেখেছি। উনিও আমাকে দেখেছেন। আমি সেদিন সেই আবাসিক হোটেলে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলাম। সেদিন এই কথাটা বলার জন্যই তোর কাছে আসছিলাম। ইমরান ভাই নিজের দোষ ঢাকার জন্য সেদিন এই সব করেছে। আমি স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে আসাদের সব কথা শুনলাম। তাহলে অডিটের নাম করে সে শেরপুর যায়নি, এই মহিলার সাথে হোটেলে ছিল। তাহলে এই বাচ্চাসহ মহিলাকেই সে বিয়ে করেছে। আমার মুখ থেকে শুধু একটা শব্দ বের হলো, কুত্তার বাচ্চা। সময় গড়িয়ে যায়, আমার কাজের পরিধি বাড়ে, মেয়েরা বড় হয়। বড় মেয়ের বিয়ে দিয়েছি। বিয়ের সময় ওর চাচারা এসেছিল। দীপা বলে দিয়েছে ওর বাপ যেন না আসে। নিতু এখন বিশ্ববিদ্যালয়। ভাই বোনেরা মাঝে মাঝে আসে, আমি না করি না। আম্মাও নেই। বাচ্চাদের মানুষ করতে গিয়ে নিজের দিকে তাকায়নি। এই একটা লোক আমার জীবন নিয়ে জুয়া খেলেছে, তাকে আমার কি করা উচিত? এই শহরটা বড্ড ছোট। জানেন, মাঝে মাঝে এই লম্পটটার সাথে আমার রমনা পার্কে দেখা হয়। রোজ ভোরে হাঁটতে আসি। আমাকে দেখলে সে উল্টো দিকে ঘুরে দৌড়াতে থাকে। কারণ কি জানেন? প্রথম যেদিন দেখা হয় ও আমার কাছে এসে ইনিয়ে বিনিয়ে জানতে চেয়েছিল আমি কেমন আছিস, সেই সেদিন আমি লম্পটটার কথার উত্তর না দিয়ে মুখ ভর্তি থুতু ওর মুখে ছিটিয়েছিলাম। এরপর থেকে আমাকে দেখলে প্রতারক লম্পটটা থু এর ভয়ে মুখ ঘুরিয়ে সোজা উল্টো দিকে দৌড়াতে থাকে। সমাপ্ত।